আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। আমি শাহরিয়ার আহমেদ আজ উপস্থিত হয়েছি কোষ বিভাজন এই চ্যাপ্টারটির একটি নতুন লেকচার নিয়ে। আজকে আমরা কোষ বিভাজনের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ চক্র। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল সাইকেল। তো আমরা গত লেকচারে জেনেছিলাম অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে এবং সেখানে জেনেছিলাম যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো রকম মাধ্যমিক জটিল পর্যায় থাকে না, সেজন্য সেটিকে বলা হচ্ছিল প্রত্যক্ষ কোষ বিভাজন। কিন্তু বাকি যে দুটো প্রকারভেদ আছে, প্রথমটি হচ্ছে মাইটোসিস এবং দ্বিতীয়টি হচ্ছে মিওসিস, এই দুটো জটিল কোষ বিভাজন প্রক্রিয়ায় মাধ্যমিক কিছু স্তর থাকে বা মাধ্যমিক কিছু ফেজ থাকে। এছাড়া সেই কোষ বিভাজন প্রক্রিয়াগুলো চলার জন্য কিছু প্রিপারেটরি স্টেজও থাকে। এই যে প্রিপারেটরি স্টেজটা থাকে, তারপরে আবার মাইটোসিস অথবা মিওসিস বিভাজন হয়, তারপরে আবার কিছুক্ষণ প্রিপারেটরি স্টেজে থাকে। এই যে একটা চক্র চলে, এই চক্রটা নিয়েই মেইনলি আমরা আজকে আলোচনা করব। এই চক্রটিকে বলা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। তো আমরা যদি এই নামটাকে একটু বিশ্লেষণ করি তাহলে কি পাবো? কোষ, কোষ মানে হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। আর দ্বিতীয় যে ওয়ার্ডটা সেটা হচ্ছে চক্র। চক্র মানে হচ্ছে কোনো কিছু একটা জায়গা থেকে শুরু হয়ে আবার বিভিন্ন পর্যায়ে শেষ করে সেই জায়গায় ফিরে আসবে। সাপোজ এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কোনো কিছু যাত্রা শুরু করে আবার যদি সেই পয়েন্টে ফিরে আসে, মাঝে বিভিন্ন স্টেজ অতিক্রম করতে পারে, তাহলে আমরা এই যে ফিরে আসার ঘটনাটা, এটাকে আমরা বলবো যে চক্রাকার একটা ঘটনা, অর্থাৎ এই জিনিসটাকে আমরা বলবো একটা চক্র। তাহলে এখানকার নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটা কোষের কিছু একটা চাক্রিক ঘটনা ব্যাখ্যা করছে, অর্থাৎ কোষটার কিছু জিনিস যেগুলো চক্রাকারে বারবার ঘটে, সেই জিনিসগুলোই আলোচনা করা আছে কোষ চক্রের মধ্যে। আমরা এখন একটু জেনে নেব যে কোষ চক্র জিনিসটা কি। বহুকোষী জীবে পরিণত হওয়ার আগে আমরা মেইনলি জাইগোট থেকে আমাদের সূচনা হয়েছিল। তো এই জাইগোট থেকে পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ বারবার ভাগ হয়ে আমাদের এই 100 ট্রিলিয়ন কোষ সম্পন্ন পুরো বডিটি গঠিত হয়েছে। তাহলে আমরা যদি বলি যে একটা কোষকে বারবার একটা বিভাজনের পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়, তাহলে এখানে কি হচ্ছে দেখি আমরা। প্রথমে একটা কোষ বিভাজন হইলো, বিভাজনের মাধ্যমে কি তৈরি হলো? নতুন কোষ তৈরি হলো। বিভাজন হওয়ার ফলে নতুন কোষ সৃষ্টি হইল। সেই নতুন কোষটা আবার বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ হয়, তারপরে সেটি আবার ভাগ হয়ে যায়। তাহলে একটা বিভাজন হয়, কিছুক্ষণ প্রিপারেটরি স্টেজ থাকে পরের বিভাজনের জন্য, তারপরে যখন সেটা পূর্ণাঙ্গ হয় তখন সেই কোষটি আবার ভাগ হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি যে বিভাজন, কিছুটা প্রিপারেটরি স্টেজ, আবার বিভাজন, এই ক্রমটা চলতে থাকে। এই যে ক্রমটা বা এই যে সাইকেলটা চলে বা এই যে চক্রটা চলে, এই চক্রটাকেই আমরা বলি হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল এই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করেন বা এর কথা সর্বপ্রথম বলেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক, দুজন বিজ্ঞানী। একজনের নাম হচ্ছে হাওয়ার্ড এবং অন্যজনের নাম হচ্ছে পেল্ক। তারা সর্বপ্রথম এই কোষ চক্রের ধারণা দেন। তাহলে আমরা জানলাম যে কোষ চক্র জিনিসটা কি। কোষ চক্র হচ্ছে কোষের জীবনে সূচনা মানে হচ্ছে নতুন কোষ সৃষ্টি, তারপরে তার বৃদ্ধি, তারপরে বিভাজন, এই তিনটা জিনিসের চাক্রিক যে পরিবর্তন সেটাকে আমরা বলছি কোষ চক্র। এরপরে আমরা একটু জেনে নেব যে এই কোষ চক্রের মাঝে কি কি ঘটনা ঘটে। এই যে বিভাজন হচ্ছে, এই বিভাজনরত অবস্থাটাকে বলা হয়, যদি মাইটোসিস বিভাজন হয় তাহলে বলবো হচ্ছে মাইটোটিক ফেজ অথবা এম ফেজ। মাইটোসিস এর প্রথম বর্ণ এম, সেই ক্ষেত্রে এই প্রথম বর্ণ এম থেকেই এর নাম বলা হচ্ছে এম ফেজ, মানে এম দশা অথবা মাইটোসিস দশা অথবা বিভাজনরত দশা। এরপরে এখানে তাহলে এখানে আরেকটা বিভাজন, মানে এটা একটা এম ফেজ। দুটো এম ফেজ আছে। এই দুটো এম ফেজ বা বিভাজনরত অবস্থার মাঝখানে যে প্রিপারেটরি স্টেজটা, এই পুরো স্টেজটাকে বলা হয় ইন্টারফেজ। তাহলে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি, প্রথমে হচ্ছে এম ফেজ, তারপরে থাকে ইন্টারফেজ, তারপরে আবার মাইটোসিস ফেজ, তারপরে আবার একটা বিশ্রামরত অবস্থা যাকে আমরা বলবো আবার ইন্টারফেজ, তারপরে আবার মাইটোসিস ফেজ, এভাবে জিনিসটা চলতে থাকবে। তাহলে এখানে আমরা
কোষ চক্রের দুটো জিনিস পাচ্ছি। প্রথম দশাটা হচ্ছে মাইটোসিস দশা, যেখানে কোষটা বিভাজিত হবে। দ্বিতীয় দশাটা হচ্ছে তার দুইটা মাইটোসিস দশার মাঝে, সেজন্য এই দশাটাকে বলা হচ্ছে ইন্টারফেস। ইন্টার মানে হচ্ছে যে কোনো দুটো জিনিসের মাঝে। আমরা যেমন বলি যে ইন্টারসিটি ট্রেন মানে হচ্ছে দুটো নগরের মাঝে বা দুটো সিটির মাঝে যে ট্রেনটা চলাচল করে সেটাকে আমরা বলি ইন্টারসিটি ট্রেন। দুটো স্কুলের মাঝে যদি কোনো প্রতিযোগিতা হয় তাহলে বলা হয় ইন্টার স্কুল কম্পিটিশন, এরকম কিছু বলা হয়। তাহলে দুটো জিনিসের মাঝখানে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইন্টারফেস। আর এই ধাপে মাইটোসিস বিভাজন হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে এম ফেজ। তাহলে আমরা একটু যদি ক্লিয়ারলি বলি তাহলে আমরা বলতে পারবো যে একটা এম ফেজ, সেখান থেকে আরেকটা এম ফেজ পর্যন্ত যে দশাটা, এই দশাটাকে বলা হবে ইন্টারফেজ দশা। একটা এম ফেজ থেকে আরেকটা এম ফেজের মাঝখানে যে দশাটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেজ দশা। তাহলে এই চক্রটা বারবার এই সিকোয়েন্সটা মেইনটেইন করে চলবে, এম ফেজ, ইন্টারফেজ, এম ফেজ। তো এই চক্রে কোন ধাপে কতটুকু সময় লাগে সেটা একটু আমাদের জানতে হবে। এখানে আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি। সেই উদাহরণটা হচ্ছে যে আমরা যারা এখন এইচএসসি তে মানে এইচএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো বছর পড়াশোনা করে তারপরের মানে সেকেন্ড ইয়ারের শেষের দিকে গিয়ে আমরা পরীক্ষা দিই। পরীক্ষা হয় মাত্র 1 মাসের জন্য, পরীক্ষাটা হয় শুধুমাত্র 1 মাসের জন্য, সর্বোচ্চ হলে 1 মাস 15 দিন। কিন্তু তার প্রিপারেশন নিচ্ছি আমরা কতক্ষণ সময় ধরে? প্রায় 2 বছর সময় ধরে। তাহলে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে খুব অল্প সময় ধরে, কিন্তু সেটার প্রিপারেশন নিচ্ছি আমরা অনেক দিন যাবত। এই ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। এই ক্ষেত্রে ওই পরীক্ষার সমপর্যায়ে মানে পরীক্ষার সমতুল্য হিসেবে আমরা চিন্তা করতে পারি মাইটোসিস দশাটা। আর এই মাইটোসিস দশার জন্য প্রিপারেশন নিতে তাহলে অনেক বেশি সময় লাগবে। মাইটোসিস দশা হয় কেবলমাত্র পুরো সময়ের 5 to 10% সময় যাবত এই মাইটোসিস দশাটা কন্টিনিউ হয়। বাকি 90 to 95% টাইম তারা ইন্টারফেজ দশায় অবস্থান করে। তাহলে এম ফেজ যেখানে বিভাজিত হবে, এই দশাটা খুব স্বল্প সময়ের জন্য, অনলি 5 to 10% অফ টোটাল টাইম। আর ইন্টারফেসটা হচ্ছে 90 to 95% অফ টোটাল টাইম। মানে একটা কোষ ইন্টারফেস দশায় বেশিক্ষণ থাকে। এখানে এই যে মাইটোসিস বিভাজনটা হয়, এই মাইটোসিস বিভাজনের সময়টা ধরা হয় 1 থেকে 1.15 আওয়ার, মানে 1 থেকে 1.5 ঘন্টার মতো। জাস্ট এতটুকু সময় একটা কোষ মাইটোসিস বিভাজনরত অবস্থায় থাকে, বা এর পরেই সে আবার ইন্টারফেস দশায় চলে যায়। আমরা কোষ চক্র সম্পর্কে একটা ধারণা লাভ করলাম, কোন দশায় কতটুকু সময় লাগে সেটা আমরা জানলাম। এখন আমরা একটু জানবো যে এই যে কোষ চক্র চলে এর পেছনে কি কি জিনিস কাজ করে। এই কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করার জন্য মেইনলি একটা জেনেটিক প্রোগ্রাম থাকে আমাদের ডিএনএ এর মাঝে। সেই ওই কোষের ডিএনএ এর যে জেনেটিক প্রোগ্রাম থাকে সেটা অনুযায়ী এই কোষ চক্রটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন বিভিন্ন কোষের ক্ষেত্রে কিছু কিছু জিনিস বিভিন্নভাবে উদ্দীপনা তৈরি করে, যার কারণে ওই কোষটা বারবার বিভাজিত হয়। তার আগে আমাদেরকে জানতে হবে কোন কোন কোষগুলো বারবার বিভাজিত হয়। যারা বারবার বিভাজিত হয় তাদের মধ্যে একটা হচ্ছে ভ্রূণ কোষ, 2 নাম্বার হচ্ছে মূল এবং কাণ্ডের ভাজক কোষ, এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেরিস্টেম। ভাজক কোষের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেরিস্টেম। তাহলে এই কোষগুলো খুবই র্যান্ডমলি বিভাজিত হয়, অর্থাৎ এদের বিভাজন খুব দ্রুত হয়। আবার কিছু কোষ আছে যারা কখনো বিভাজিত হয় না, এরা বিভাজিত হয়। কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হয় না, যত বেশি উদ্দীপনা তাকে দেওয়া হোক না কেন। এরকম কোষগুলো কি কি? এরকম কোষগুলো হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ আরবিসি বা লোহিত রক্তকণিকা, এছাড়া হচ্ছে পেশি কোষ, তারপরে আরো আছে হচ্ছে স্নায়ু কোষ। এই কোষগুলো মূলত কোন ধরনের উদ্দীপনাতেই সাড়া দেয় না, তারা কখনোই বিভাজিত হয় না। তাহলে আমরা যে বললাম কিছু উদ্দীপনা আছে যারা কোষকে বারবার বিভাজিত হতে সাহায্য করে, এই উদ্দীপনাগুলো কি কি? এই উদ্দীপনাগুলো হতে পারে 2 ধরনের। একটা হতে পারে বাহ্যিক উদ্দীপনা,
একটা হতে পারে অভ্যন্তরীণ উদ্দীপনা। এখন এই বাহ্যিক অথবা অভ্যন্তরীণ এই কথাটার মানে কি? বাহ্যিক কথাটার মানে হচ্ছে বাইরে, বাহ্যিক কথাটার মানে হচ্ছে বাইরে, অভ্যন্তরীণ মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে। তো এটা বোঝার জন্য আমাদেরকে একটা উদাহরণ একটু জানতে হবে। যেমন আমরা যখন খেতে বসি, খেতে খেতে একটা পর্যায়ে গিয়ে আমাদের খাওয়ার যতই সুস্বাদু হোক না কেন, একটা পর্যায়ে গিয়ে আর খাওয়ার ইচ্ছা হয় না। এর কারণ কি? যখন খাবার দিয়ে আমাদের স্টোমাকটা ফিল আপ হয়ে যায়, তখন আমাদের ভেতরের কিছু একটা জিনিস, মানে ভেতরের কোনো একটা উদ্দীপনা আমাদেরকে জানাই দেয় যে এখন আর খাওয়ার উপযোগী কোনো পরিবেশ নেই ভেতরে, মানে খাদ্য গ্রহণ করার কোনো উপযোগী পরিবেশ নেই, তখন আমাদের খাওয়ার ইচ্ছাটা চলে যায়। তো এজন্যই আমরা একটা খাবার যতই সুস্বাদু হোক না কেন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত খেতে পারি। তো এই উদ্দীপনাটা কোথা থেকে আসলো? আমাদের বডির ভেতর থেকেই একটা উদ্দীপনা আসলো। এই ধরনের উদ্দীপনাগুলোকে আমরা বলবো অভ্যন্তরীণ উদ্দীপনা। আবার কিছু উদ্দীপনা আছে যেগুলো হচ্ছে বাইরে থেকে আসে। সাপোজ আমি একটা রাস্তা পার হব, রাস্তা পার হতে গিয়ে হঠাৎ করে ডানে দেখলাম যে একটা গাড়ি আসছে। তো এই গাড়িটাকে দেখে আমি কি রাস্তা পার হয়ে যাব নাকি থেমে যাব? অবশ্যই আমি নিজের লাইফটাকে সেভ করার জন্য আমি যে পাশে ছিলাম সে পাশেই থেকে যাব। গাড়িটা যখন পার হয়ে যাবে তারপরে আমি সেখান থেকে পাস করব। তো এখানে যে জিনিসটা দেখলাম যে বাইরের কিছু একটা জিনিস, সেটা আমার চোখের মাধ্যমে আমার ব্রেইনে গেল সেই সংকেতটা, তারপরে আমি সেখানেই থেমে গেলাম, আমাকে উদ্দীপিত করলো, মানে আমাকে একটা কাজ করা থেকে বিরত রাখলো। তাহলে এই যে এই সংকেতটা কোথা থেকে পাচ্ছি আমরা? এই সংকেতটা আমরা পাচ্ছি হচ্ছে বাইরে থেকে। এই ধরনের উদ্দীপনাটাকে আমরা বলবো হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তাহলে উদ্দীপনা মেইনলি দুই ধরনের হতে পারে, অভ্যন্তরীণ উদ্দীপনা এবং বাহ্যিক উদ্দীপনা। আমাদের এই উদ্দীপনাগুলোর মাঝে কোষ বিভাজনের জন্য তাহলে দুই ধরনের উদ্দীপনা থাকবে। একটা হচ্ছে কোষ বিভাজনের বাহ্যিক উদ্দীপনা, একটা হচ্ছে কোষ বিভাজনের অভ্যন্তরীণ উদ্দীপনা। তো এই যে অভ্যন্তরীণ স্টিমুলেশন বা অভ্যন্তরীণ উদ্দীপনাগুলো আছে, তার মধ্যে সবচেয়ে প্রধান যেটি সেটা হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন সিডিকে নামক একটা প্রোটিন, এটা মেইনলি কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে কাজ করে। আর বাহ্যিক উদ্দীপক হিসেবে কি কাজ করে? বাহ্যিক উদ্দীপক হিসেবে মেইনলি কাজ করে কিছু গ্রোথ ফ্যাক্টর, আর সাথে কাজ করে কিছু হরমোন। এখন এই যে গ্রোথ ফ্যাক্টর আর হরমোন এরা কিভাবে কাজ করে? যখন সাপোজ আমাদের কোথাও এক জায়গায় কেটে গেল, তো এই কেটে যাওয়া জায়গাটার ক্ষতটা ফিল আপ হতে হবে। যখন ফিল আপ হতে হয় তখন কি হয়? আশেপাশের কোষগুলো বিভাজিত হয়ে ওই ক্ষতটাকে ফিল আপ করে। এখন যদি কোথাও নরমালি তো কখনোই অতিরিক্ত কোষ বিভাজন হবে না, যদি কোথাও কেটে যায় তখন সেই ক্ষতটা ফিল আপ করার জন্য অতিরিক্ত কোষ বিভাজনের প্রয়োজন। তখন একটা এক্সট্রা উদ্দীপনার দরকার, তাদের কাজ করার জন্য কোষগুলো অতিরিক্ত বিভাজনের জন্য একটা এক্সট্রা উদ্দীপনা দরকার হয়। তো তখন কেটে গেলে যে এক্সট্রা উদ্দীপনাটা দরকার হয় সেটা দেয় মেইনলি হচ্ছে প্লাটিলেট। আমাদের যে অনুচক্রিকাগুলো আছে তারা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, তারা একটা রাসায়নিক পদার্থ, গ্রোথ ফ্যাক্টর হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, তারা এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে, যেই রাসায়নিক পদার্থটা মেইনলি আমাদের ওই কাটা জায়গাটার আশেপাশের কোষগুলোকে উদ্দীপিত করে এবং তাদেরকে বারবার বিভাজিত হতে বাধ্য করে। তখন ওই কাটা জায়গার আশেপাশের কোষগুলো বারবার বিভাজিত হয়ে ওই ক্ষত স্থানটা ফিল আপ করে। তাহলে এক্ষেত্রে এই বাইরের জিনিসটা মানে প্লাটিলেট কি করছে? ওই কোষগুলোর বাইরে থেকে এসে কোষগুলোকে উদ্দীপিত করছে। তো সেক্ষেত্রে প্লাটিলেটের গ্রোথ ফ্যাক্টর এটা কি করে? সেটি মূলত কাটা জায়গা বা ক্ষত স্থানটা ফিল আপ করতে সাহায্য করে। এছাড়া আমাদের দেহের যে সৈন্য বলা হয় আমাদের শ্বেত রক্তকণিকাকে, সেই শ্বেত রক্তকণিকাগুলো আমাদের ইমিউন সিস্টেমের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। যখন আমাদের দেহে কোনো জীবাণু প্রবেশ করে তখন বেশি বেশি সৈন্য প্রয়োজন হয় সেই জীবাণুগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য। তখন আমাদের ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাগুলো কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, মানে কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে, যেগুলো ডাব্লিউবিসি গুলোকে বারবার বিভাজিত হয়ে অধিক সংখ্যক সৈন্য তৈরিতে সহায়তা করে বা বাধ্য করে। এখানে আমরা জানলাম দুটো গ্রোথ ফ্যাক্টরের কথা, একটা হচ্ছে প্লাটিলেট থেকে খরিত একটা গ্রোথ ফ্যাক্টর যা ক্ষত স্থান ফিল আপ করতে সাহায্য করছে, আরেকটা হচ্ছে
ডাব্লিউবিসি থেকে ক্ষরিত গ্রোথ ফ্যাক্টর, যেটা কি শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করছে। এরপরে আমরা যে বললাম হরমোন, হরমোনের উদাহরণ কি? হরমোনের উদাহরণ, একটা হরমোনের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে এরাইথ্রোপয়েটিন। এই যে এরাইথ্রোপয়েটিন হরমোনটা আছে, এটা মূলত আমাদের ইরাইথ্রোসাইট বা আরবিসি অথবা যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকার তৈরিতে সাহায্য করে। এই হরমোনটা ক্ষরিত হয় আমাদের কিডনি থেকে, আমাদের যে বৃক্ক আছে সেখান থেকে ক্ষরিত হয়। তাহলে যখন 120 দিন পর পর আমাদের লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যাচ্ছে, তখন নতুন লোহিত রক্তকণিকা তৈরির জন্য একটা স্টিমুলাস বা একটা উদ্দীপনা দরকার হয়। সেই উদ্দীপনাটা কে দেয়? সেই উদ্দীপনাটা দেয় হচ্ছে এরাইথ্রোপয়েটিন হরমোন। এটা আসে কোথা থেকে? এটা আসে মেইনলি কিডনি থেকে। এই ছিল কোষ চক্র নিয়ে আমাদের আলোচনা। তো এখন আমরা কোষ চক্র সম্পর্কে যা যা জানলাম তার একটু সামারি করব প্রথম থেকে। কোষ চক্র তাহলে কি? কোষ চক্র হচ্ছে কোষের জন্ম, মানে নতুন কোষ সৃষ্টি হচ্ছে, সেটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে সে আবার বিভাজিত হয়ে যাচ্ছে, বিভাজিত হয়ে আবার নতুন কোষ সৃষ্টি করছে। এই যে ঘটনাটা, এটা পুনরায়, এটার যে পুনরাবৃত্তি, সেটিকে আমরা বলছি কোষ চক্র। এই কোষ চক্রের দুইটা দশা, একটা হচ্ছে বিভাজনরত অবস্থা, একটা হচ্ছে বিভাজনের মাঝের প্রিপারেটরি অবস্থা। তাহলে আগে প্রিপারেশন নেয়, তারপর বিভাজিত হয়। আমি এটাকে পরীক্ষার সাথে তুলনা করেছি যে 2 বছর প্রিপারেশন নেওয়ার পর মাত্র 30 দিনে আমরা পরীক্ষা দিই, বা 1 মাস 15 দিনের মধ্যে আমরা পরীক্ষা দিই। তাহলে ইন্টারফেস, প্রিপারেটরি যে দশাটা, সেটার নাম হচ্ছে ইন্টারফেস। আর পরীক্ষার, মানে মেইনলি পরীক্ষার সাথে যে দশাটাকে তুলনা করছি, সেটা হচ্ছে মাইটোসিস ফেজ বা মাইটোটিক ফেজ, অথবা এটাকে আমরা বলি এম ফেজ। এখানে কি হয়? কোষটা বিভাজিত হয়। এরপরে আমরা জেনেছি কোন কোন কোষ বারবার বিভাজিত হয়, কোন কোন কোষ কোনোভাবেই বিভাজিত হয় না, কি কি উদ্দীপনার ক্ষেত্রে কাজ করে। তো এই ছিল আমাদের কোষ চক্র নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা। ধন্যবাদ সবাইকে পুরো লেকচারটি জুড়ে সাথে থাকার জন্য। আর যদি এই নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।